দেখেন, লাখ টাকার আইফোন হোক অথবা আমার হাতে থাকা Z10 টার্বো মানে আইকিউ Z10 টার্বো স্মার্টফোনটা হোক না কেন, দুইটাই কিন্তু আনঅফিশিয়াল স্মার্টফোন। আর বর্তমান মার্কেটে অফিশিয়াল এবং আনঅফিশিয়ালের মধ্যে একটা ক্যাচাল চলতেছে। অফিশিয়াল যারা সেল করতো তারা মোটামুটি জোরশোর ভাবে বলছে যে আনঅফিশিয়াল স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে বন্ধ করা হোক, আর আনঅফিশিয়াল স্মার্টফোন যারা সেল করতো তারা অফিশিয়ালের দিকে আঙ্গুল তুলে বলছে বয়কট বয়কট। যেটাই হোক না কেন, দুইটাই আনঅফিশিয়াল স্মার্টফোন আমার হাতে রয়েছে। আর এই দুটো স্মার্টফোন 16 তারিখের পরে চলবে কিনা সেটা মোটামুটি ক্লিয়ার। যেমন 16 তারিখের আগে যদি আপনি স্মার্টফোনটা কিনে থাকেন তাহলে ব্যবহার করতে পারবেন, তবে তারপরে গিয়ে আপনি যদি স্মার্টফোন কিনে ব্যবহার করতে চান অবশ্যই সেই ফোনটাকে আপনাকে ভ্যাট ট্যাক্স দিয়ে রেজিস্টার করতে হবে। এই ধরনের একটা নিয়ম কিন্তু আসতে যাচ্ছে। তবে ডিসিশন আসলে কোন দিকে যায় এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ বিগত সালে আমরা অনেকবার দেখেছিলাম যে আনঅফিশিয়াল স্মার্টফোন বন্ধ করে দেওয়া হচ্ছে, বাট আনফরচুনেটলি সেটা কিন্তু হয় নাই। তবে এবার ডিসিশনটা মনে হয় হইতে পারে, এটাই মনে হচ্ছে 50-50 একটা চান্সেস আছে। তবে আমার হাতে রয়েছে আজকে আইকিউ Z10 টার্বো, আর এই স্মার্টফোনটা আপনারা পারচেজ করতে পারবেন রাকিব ইলেকট্রনিক্স থেকে অলমোস্ট 29,000 টাকা দিয়ে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে রাকিব ইলেকট্রনিক্সের যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে, সেখানে চেক আউট করতে একদমই ভুলবেন না। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনারা দেখছেন জেকে টেক ভিডিও অফিশিয়াল ইউটিউব চ্যানেল। বক্স কন্টেন্টে প্রায় সবকিছু আপনারা পাচ্ছেন বক্সের মধ্যে। তবে একটা বিষয় বলে রাখি, যেখান থেকে আপনি স্মার্টফোন পারচেজ করেন না কেন অবশ্যই চার্জারটা একটু দেখে শুনে বুঝে চেক করে দেখে নেবেন, কারণ অরিজিনাল এবং ফেক এই দুইটা জিনিস নিয়ে কিন্তু মার্কেট পুরাই সয়লাভ। সো অবশ্যই দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটার যে সিগনেচার ডিজাইন আইকিউ এর সেটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছিল, এবং স্মার্টফোনটা ধরে একটা প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। আরো প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম যে ব্যাক প্যানেলটা হালকা কার্ভ করে দেওয়া হয়েছে, যার কারণে এটার হ্যান্ড ফিলটাও অনেক বেশি ভালো ছিল। তবে স্মার্টফোনটার সাইড ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই কিন্তু প্লাস্টিক। তবে স্মার্টফোনটার মধ্যে প্রচুর ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছিল, তবে আমার হাতে থাকা হোয়াইট কালার হওয়ার কারণে এটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছিল না। যাদের কাছে পার্সোনালি হোয়াইট কালারটা ভালো লাগে তারা এই হোয়াইট কালারটা চুজ করতে পারেন। এছাড়া স্মার্টফোনটার রাইট প্যানেলে পাচ্ছে একটি পাওয়ার বাটন এবং ভলিউম কি, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, বটম ফাইং স্পিকার, একটি মাইক্রোফোন এবং একটি সিম ট্রে পয়েন্ট। এখানে শুধুমাত্র আপনি দুটি সিমই ব্যবহার করতে পারবেন। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সেকেন্ডারি স্পিকারটা ব্যবহার করা হয়েছে। বাই দ্য ওয়ে, স্মার্টফোনটাতে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট কিন্তু থাকছে না। দেখেন, এই ফোনটা মার্কেটে আসছে ঠিক অনেক দিন আগে, তবে এখন পর্যন্ত ডিজাইনটা দেখে কেউ ওল্ড স্মার্টফোন বলতে পারবে না। আসলে ফোনটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম। এই স্মার্টফোনটা ওয়েটের দিক থেকে 212 গ্রাম ওয়েট আছে, আর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। ওয়েট যে 212 গ্রাম এই বিষয়টা আমি তেমন একটা ফিল করতে পারছি না, তবে উপরের দিকে একটু বড় সড়ো ক্যামেরা বাম ব্যবহার করার কারণে একটু হেভি মনে হতে পারে। তবে আপনি যখন এক হাতে ব্যবহার করবেন, যাদের হাত একটু বড় সড়ো তাদের অ্যাকচুয়ালি ব্যবহার করতে প্রবলেম হবে না। এছাড়া স্মার্টফোনটার মধ্যে SGS এর ড্রপ রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে, সো নর্মাল রেঞ্জ থেকে পড়ে টরে গেলে কিছু হবে না। আর স্মার্টফোনটার মধ্যে কিন্তু IP68 অথবা 69 নাই, এটার মধ্যে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট আছে। দ্যাটস ওয়াই হালকা পানি ছিটে ফোটা বা স্প্ল্যাশে স্মার্টফোনটার মধ্যে তেমন একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকছে না। ডিসপ্লে দিক থেকে স্মার্টফোনটার মধ্যে 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটা অ্যামোলেড ডিসপ্লে আমরা পাচ্ছি, যা 6.78 ইঞ্চির। HDR সাপোর্ট রয়েছে, 4400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি, 144 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এবং এই ডিসপ্লেটা একটা 1.5K রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, এবং এতে পিপিআই পাচ্ছি 453। দেখেন, ডিসপ্লে দিক থেকে এই ডিসপ্লের মধ্যে আপনি কমপ্লেন করার কোনো সুযোগ পাবেন না, কারণ এই প্রাইস পয়েন্টে খুবই জোস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটার মধ্যে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, হ্যাঁ পজিশনটা একটু নিচের দিকে, তবে আপনি যখন ফোনটা ব্যবহার করবেন বিষয়টার সাথে খুব ইজিলি ইউজ টু হয়ে যাবেন। আর আনলকিং স্পিড দেখতে পাচ্ছেন, জাস্ট টাচ করবেন ফোন কিন্তু সাথে সাথে আনলক করে ফেলবে। সো অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট বলেন আর যেটাই বলেন না কেন সেটা কিন্তু যথেষ্ট ভালো। আর এই স্মার্টফোনটা কন্টেন্ট দেখার মধ্যে আমি চমৎকার এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। চারদিকে ন্যানোচিন এবং বেজেল এরিয়া হওয়ার কারণে এই ডিসপ্লের কন্টেন্ট এক্সপিরিয়েন্স আরো বেশি ভালো লাগছিল। বিশেষ করে এটার যে কালার স্যাচুরেশন লেভেল, কালার কোয়ালিটি, পাঞ্চিনেস সবকিছু আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আরেকটা বিষয় বলে রাখি, স্মার্টফোনটা কিন্তু যে কোনো জায়গায় খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, কারণ পর্যাপ্ত পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে। তবে এই ডিসপ্লের মধ্যে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এই নিয়ে এক্স্যাক্ট সঠিক কোনো তথ্য পাইনি। তবে আপনি অবশ্যই যখন ব্যবহার করবেন চেষ্টা করবেন একটি গ্লাস প্রোটেক্টর অন্তত স্মার্টফোনটাতে ব্যবহার করার। পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে LPDDR5X টাইপের র্যাম, এবং রম টাইপ হচ্ছে UFS 4.1। স্মার্টফোনটার মধ্যে প্রসেসর পাচ্ছি মিডিয়াটেকের ডাইমেনসিটি 8400
4 ন্যানোমিটার বেজের একটা চিপসেট, স্মার্টফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড 15 পাচ্ছি, সাথে রয়েছে অরিজিনোস 5। এখন 30,000 টাকা প্রাইস ভ্যালুর মধ্যে যদি আপনি এই কনফিগারেশনটাকে বিবেচনা করেন তাহলে বলতে হবে যে এই কনফিগারেশনটা বেস্ট। কেন বেস্ট? এই প্রাইস পয়েন্টে খুব পাওয়ারফুল একটা চিপসেট পাচ্ছি, যা দিয়ে আপনি চমৎকার গেমিং এক্সপিরিয়েন্স পেতে পারবেন। আপনার হেভি মাল্টিটাস্কিং করতে চান সেটাও করতে পারবেন, আপনার ডে টু ডে লাইফের কাজগুলো খুব ইজিলি স্মার্টফোনটা দিয়ে করতে পারবেন, তবে কোনো প্রবলেম হবে না। তবে এখন পর্যন্ত এই ইউআইটা ভাই অরিজিনাল আমার কাছে অনেক ভালো লাগে, যদিও এটা চাইনিজ রোম, যার কারণে আসলে বেশি ভালো লাগে। এটা যদি গ্লোবালে চলে আসে সেটা কিন্তু আরো বেশি বেস্ট হতে পারে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা যে আন্তত বেঞ্চমার্ক স্কোর দেখেছি সেখানেও 15 লাখের প্লাস স্কোর এসেছে। স্মার্টফোনটার মধ্যে গিগবেঞ্চের সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর আপনারা দেখতে পাচ্ছেন। সিপিইউ থ্রটলিং টেস্টে হালকা কিছুটা থ্রটল ডাউন দেখতে পেলেও তেমন একটা প্রবলেম হবে না যখন আপনি ডেইলি লাইফে স্মার্টফোনটাকে ব্যবহার করবেন। তবে ফোনটার মধ্যে নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু আমি এখন পর্যন্ত পাই নাই, তবে সমস্যা একটা আছে, সেটা হচ্ছে নোটিফিকেশন ডিলে। বিশেষ করে যারা চাইনিজ রমের স্মার্টফোনগুলো পারচেস করেন তাদের ক্ষেত্রে এটা কমন প্রবলেম, বিভিন্ন নোটিফিকেশন আসে না। সো কিছু ক্রাইটেরিয়া যদি আপনি ফলো করেন তাহলে মোটামুটি কিছুটা ফিক্স করা যায়, তবে একদমই কিন্তু ফিক্স করে নেওয়া যায় না। সো যারা কর্পোরেট লেভেলে জব করেন তাদের ক্ষেত্রে এটা একটা প্যারাদায়ক বিষয়। যাই হোক না কেন, এমনিতে স্মার্টফোনটার মধ্যে অলওয়েজ বা অন্যান্য যে সেন্সরগুলো থাকা দরকার সেগুলো আমরা পাচ্ছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে গেমিং এর কথা যদি স্পেশালি বলি, আপনি চাইলে হাই গ্রাফিক্সের যে কোনো গেম স্মার্টফোনটার মধ্যে খেলতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, আশফাল 9, কল অফ ডিউটি, ই ফুটবল, এই ধরনের গেমগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে খেলার ক্ষেত্রে একটা চমৎকার এক্সপিরিয়েন্স পাবেন। আমরা গেমিং নিয়ে এত বেশি টেস্ট করিনি, তবে স্মার্টফোনটা যথেষ্ট ক্যাপাবল আপনারা অনেকেই জানেন। তবে এখন পর্যন্ত আমরা ডেইলি লাইফে স্মার্টফোনটা ব্যবহার করে, বিশেষ করে যারা মাল্টিটাস্কিং করে থাকেন অনেক বেশি, তাদের ক্ষেত্রে চমৎকার এক্সপিরিয়েন্স দিতে পারবে। বিশেষ করে এটার ইউআই, আপনি যখন অ্যাপ টু অ্যাপ সুইচ করবেন, মাল্টিটাস্কিং করবেন, অ্যাপগুলো এত স্মুথলি রান হচ্ছিল যে কোনো অ্যাপ ক্র্যাশ করে যাওয়া অথবা ব্যবহার করতে গিয়ে সেটা রিসেট হয়ে যাওয়া, এই ধরনের ইস্যু কিন্তু এখন পর্যন্ত স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি। সো 2 মাস পরে এসেও স্মার্টফোনটা কেনার মতো একটা স্মার্টফোন পারফরমেন্সের দিক থেকে। দেখেন, ব্যাটারি লাইফ নিয়ে আমরা অনেক বেশি টেনশনে থাকি, বিশেষ করে যারা হেভি ইউজার, আমার মতো ইউজার, সারাদিন ফোন নিয়ে হচ্ছে ইউজ করতেছি, ব্যবহার করতেছি, সবকিছু করতেছি, মাল্টিটাস্কিং করতেছি, তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটা আপনাকে একটা হ্যাপি রেজাল্ট দিতে পারবে। হ্যাপি রেজাল্ট যেমন, কারণ স্মার্টফোনটার মধ্যে আপনারা পাচ্ছেন 7620 mAh সিলিকন কার্বন ব্যাটারি, আর বক্সে ছিল 90 ওয়াটের চার্জার। আগেও বলেছি, এখন আবার বলছি, অবশ্যই ফোন কেনার সময় এই বিষয়টা চেক করে নেবেন। তা না হলে কিন্তু দেখবেন যে আপনার ফোন অতিরিক্ত হিট হচ্ছে, আপনার চার্জার অতিরিক্ত গরম হচ্ছে, এবং কিছুদিন ব্যবহার করার পরে আপনার ব্যাটারি লাইফ কিন্তু ধীরে ধীরে নষ্ট হওয়া শুরু করবে। সো বিষয়টা একটু চেক করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। এমনিতে স্মার্টফোনটা আমি ব্যবহার করে যে রেজাল্টটা পেয়েছি, আমাকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পেরেছে। আপনি যদি হেভি মাল্টিটাস্কিংও করেন, আপনি হেভি ইউজ করেন, ইউটিউব দেখেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন এবং মাঝে মাঝে গেমও খেলেন, তারপরও 1.5 দিন তো অনায়াসে যাবে। ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটা বেশ ভালো রেজাল্টই করেছে। রেজাল্ট আপনাদেরকে দেখাবো, আমি একটু স্পেসিফিকেশন বলে দিই। যেমন স্মার্টফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এখানে সনি IMX 882 ক্যামেরা সেন্সরটা ব্যবহার করা হয়েছে, এবং এটা আমি মোটামুটি ওয়েবসাইট থেকেই পেয়েছি। এছাড়া স্মার্টফোনটার ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 16 মেগাপিক্সেল। আপনি যদি 4K তে 60 fps এ ভিডিও রেকর্ড করতে চান তাহলে কিন্তু এই স্মার্টফোনটা দিয়ে সেটা করা সম্ভব। এখানে OIS এবং EIS দুটোই আছে, তবে সেটা ব্যবহার করলে সেখানে কিন্তু আর 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন না। তবে আপনি চাইলে 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, স্টেবল হাতে ভিডিও রেকর্ড করার ট্রাই করবেন। ফ্রন্ট ক্যামেরা থেকেও আপনি কিন্তু 4K ভিডিও সুবিধা পাচ্ছেন না, তবে এখানে আপনি পাচ্ছেন 1080 fps পর্যন্ত। আমার মনে হয় এখানে যদি 60 fps টা থাকতো, আমরা মোটামুটি এইভাবে যারা ব্লগ করতে পছন্দ করি বা যারা ব্লগিং ভিডিও করতে চাই তাদের জন্য একটু হেল্প হতো আর কি। ক্যামেরা আউটপুটের দিক থেকে ক্যামেরা আউটপুট আমার কাছে বেশ ভালোই লেগেছে। আউটডোরের ছবিগুলো দেখতে পাচ্ছেন, পর্যাপ্ত স্যাচুরেশন, কালার কোয়ালিটি, এছাড়া এটা যে পাঞ্চিনেস, কিছুটা পপ টাপ করে দেওয়া, এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন। সো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে রেডি টু পিকচার আপলোড করতে চান তাদের ক্ষেত্রে এই ধরনের রেজাল্ট আসলেই ভালো লাগবে, তারা আপলোডও করবে, আমি বিষয়টা জানি। এছাড়া এজ ডিটেকশন, সেটাও যে একদম মিসম্যাচ করছিল বা প্রবলেম করছিল, বেশি আর্টিফিশিয়াল মনে হচ্ছিল এমনটা না। তবে এখানে যদি একটা টেলিফটো লেন্স থাকতো সেটা অবশ্যই আরো বেটার হতো, তবে এমনিতে ছবির রেজাল্ট বেশ ভালোই আসছে। এছাড়া স্মার্টফোনটা ফ্রন্ট ক্যামেরা দিয়েও আমরা ছবি তুলেছি, সেখানেও রেজাল্ট খারাপ নয়। সেখানে পর্যাপ্ত শার্পনেস, ডিটেল, কালার কোয়ালিটি, স্যাচুরেশন সবকিছু মোটামুটি ভালো লাগছিল। রেডি টু পিকচার পূর্বে বলেছি, তারা কিন্তু এই সেলফিগুলোকে কাজে লাগাতে পারবেন। দেখেন, ডিসেম্বরের 16 তারিখের আগে যদি আপনি এই ধরনের আনঅফিশিয়াল স্মার্টফোন পারচেস করতে চান, ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এখনই সময় যে কোনো একটা স্মার্টফোন সিলেক্ট করে
কিনে ফেলা। কারণ এই ডিসিশনটা যদি কমপ্লিট ভাবে স্ট্যাবলিশড হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের ফোনগুলো আপনি কম প্রাইসের মধ্যে আর কিনতে পারবেন না। তখন হয়তো কিনতে হবে আপনাকে প্রাইস অনেক বেশি দিয়ে, অথবা অন্য কারো মাধ্যমে সেই বিদেশ থেকে এনে ট্যাক্স দিয়ে বাংলাদেশে ব্যবহার করতে হবে। এটা বিশাল একটা হ্যাসেলের বিষয়। সো আপনার জন্য এখন কিন্তু একটা মোক্ষম সময় হতে পারে। অবশ্যই যোগাযোগ রাখতে পারেন রাকিব ইলেকট্রনিক্সে। তারা মোটামুটি একটা রিজনেবল প্রাইস এই মুহূর্তে দেওয়া ট্রাই করছে। আর যারা স্মার্টফোন কিনতে চাচ্ছেন একটু দ্রুত কেনার ট্রাই করবেন, কারণ এখন মার্কেটটা স্টেবল না, বাড়তেও পারে কমতেও পারে, যেটাই হোক হতে পারে। আর যদি স্পেশালি স্মার্টফোনটার কথা বলি, এই স্মার্টফোনটা ওভারঅল এখন 30,000 টাকা প্রাইস পয়েন্টে একটা বেস্ট ডিল হতে পারে, কারণ বেস্ট পারফরমেন্স পাচ্ছেন, বেস্ট ক্যামেরা পাচ্ছেন, এসব স্মার্টফোনটার মধ্যে বেস্ট ডিসপ্লে রয়েছে, বেস্ট ব্যাটারি ব্যাকআপ রয়েছে, চার্জারটাও টপ নচ। সো ওভারঅল সব দিক থেকে যদি বলি এই ফোনটা এই মুহূর্তে মোটামুটি একটা ভালো অপশন। হ্যাঁ, জানি ক্যামেরায় অনেকে টেলিফটো লেন্স চাইবে, তাদের জন্য বলে রাখি অন্যান্য দিকগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে স্ট্রং। সো কিছু দিকে আপনাকে হয়তো একটু কনসিডার করতে হবে। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছেন জাকির হাসান পার্থ। আসসালামু আলাইকুম।